মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের পরিবারে মাতম। নারায়ণগঞ্জে প্রথম জানাজা, সোমবার শরীয়তপুরে দাফন। পুরো অংশ সচল না হওয়ায় রাজধানীতে দিনভর ভোগান্তি। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান, ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামায়াত। ওমরা পালনে ২০ নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দিবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। আগুনের ১২ দিন পর মিরপুরে কেমিক্যাল গুদাম থেকে নারীর দেহাবশেষ উদ্ধার। ওয়াটার পোলো খেলতে গিয়ে পানিতে ডুবে রাবি ছাত্রীর মৃত্যু। তদন্তের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। এবং মৃত্যুর ২৯ বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহর ইস্কাটনের ফ্ল্যাট। অনুসন্ধানের দ্বিতীয় দফা পরিদর্শন, পুলিশের পুরনো রহস্যের জট খোলার চেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেজেন। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ হারানো আবুল কালামের পরিবারের শোকের মাতম। ছোট ২ সন্তানকে নিয়ে দিশেহারা তার স্ত্রী। কোনো সন্তান সান্ত্বনাই থামাতে পারেনি ছেলের হারানো মায়ের আর্তনাদ। নারায়ণগঞ্জে প্রথম জানাজায় অংশ নেন শত শত মানুষ। দ্বিতীয় জানাজা শেষে সোমবার শরীয়তপুরে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। নিহতের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি এলাকাবাসীর। মেট্রো রেলের পিলারের বিয়ারিং পড়ে প্রাণ হারানো আবুল কালামের পরিবারের শোকের মাতম। নারায়ণগঞ্জের আইলপাড়ায় ভাড়া বাসায় কালামের মরদেহ আনা হলে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। ছোট সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। ছোট ২ সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা স্বামীহারা প্রিয়ার। কালামের মায়ের আর্তনাদ থামাতে পারেনি কোনো সান্ত্বনাই। রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও এলাকার শত শত মানুষ। খুব ভালো ছিল, কোনো ঝগড়া বিবাদে কোনো ছিল না। আমরা এটা তো মনে করি যে সরকার গাফিলতি বা রেল কর্তৃপক্ষের গাফিলতি। ওনারা সুষ্ঠুভাবে যদি এগুলো সবকিছু তদারকি করতো তাহলে কখনোই এরকম হতো না। ওর যে বাচ্চাকে কেউ বহন করবো এরকম কেউ নাই। বাংলাদেশ সরকার যদি মনে করেন না ওর বাচ্চাকে বহনের লেগে আর ইয়ের লেগে যদি করে, সূক্ষ্ম বিচারটা যদি করে, তাহলে আমরা একটু জানাজা শেষে কালামের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি নেওয়া হয়। সোমবার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এর আগে রোববার দুপুরে খুলে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। মাথার উপরে পড়ে প্রাণ যায় পথচারীর। আহত হন আরও ২ জন। তদন্তে কারো গাফিলতি পেলে ব্যবস্থা ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস সড়ক উপদেষ্টার। এদিকে মেট্রো রেলের পুরো অংশ সচল না হওয়ায় দিনভর নগর জুড়ে তৈরি হয় চরম ভোগান্তি। চলাচলের নির্ধারিত সময় পর্যন্ত চালু হয়নি শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশ। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেছে যুবকের। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় আহাজারি থামছে না স্বজনের। শোকে স্তব্ধ এলাকাবাসীও। রোববার দুপুর ১২টার দিকে খামারবাড়ি মোড়ে ৪৩৩ নম্বর পিলারের ১৫০ কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে পড়ে। পথচারী আবুল কালাম আজাদের মাথার উপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন আরও ২ জন। পাথরটা পড়ছিল, সেই পাথরটা স্পিড করে আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরেও ওনার উপরে নির্ভর। সংসারটা চলবো কেমনে? সরকারই তো দায়ভার, যেমনে চলে এসব ওনার সংসারটা চলার একটা ব্যবস্থা করিয়া দেয় জানি। ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায় গাফিলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিয়ারিং প্যাড পরে একজন পথচারী যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয়। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে।
অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলের চাকরি দেওয়ার ঘোষণা দেন তিনি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। 2.5 ঘন্টার পর আগারগাঁও উত্তরা অংশ এবং সন্ধ্যার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশ সচল হয়। তবে মেট্রো রেল চলাচলের নির্ধারিত সময় পর্যন্ত চালু হয়নি শাহবাগ থেকে আগারগাঁও অংশ। এতে রাজধানী জুড়ে যানজটের চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেনটেন্স করা প্রয়োজন, তাহলে এই ধরনের ভোগান্তির সম্মুখীন আর হব না আমরা ইনশাআল্লাহ। প্রচন্ড জাম, কষ্ট হচ্ছে, রোগী নিয়ে কষ্ট হচ্ছে না। মিরপুর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি বাসের ভিতরে। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি মোড়ে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে সেবার নিচে কেউ না থাকায় হতাহত হননি কেউ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতির পথ ছেড়ে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাইয়ের চেতনা ধারণের তাগিদ দিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, ঐক্যবদ্ধ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা হতে পারবে না কোনো পরাশক্তি। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তারা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনের সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন বিলম্বের কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংঘর্ষিক রাজনৈতিক পথ পরিহার করে গণতন্ত্রে ফিরতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ধারা বাধাগ্রস্ত করার পক্ষে নন তারা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে, দেশের আইনানুগ ভিত্তি কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদিকে মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করলেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত প্রকাশ করা হবে সোমবার। সেই সঙ্গে চলতি সপ্তাহে চূড়ান্ত হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম। এদিকে জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রোববার বিকেলে নির্বাচন কমিশনে পৌঁছেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রাক নির্বাচন পর্যবেক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে 1.5 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথের নির্বাচন সহায়তা বিভাগের প্রধান। বলেন সব অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করবেন তারা। In the weeks and months ahead, not just for the elections but also looking beyond the elections to the post-election phase, when we would also be looking very keenly at how we can support Bangladesh in the next governance cycle. পরে নির্বাচন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জানিয়ে ইসির কার্যক্রমের সবশেষ তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে, এটা আগামীকালকে জানিয়ে দেব। দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেব। আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে আমার বিশ্বাস হয়নি। এর আগে সকালে নির্বাচন কমিশনে আসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। আগের অবস্থা বহালে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ইসিকে। আরপিওর 20 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। তিনি জানান, আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। আইন উপদেষ্টা মহোদয়ের একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র ঠেকাতে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, আমার ভোট আমি দেব ওই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জানান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলার আগে বিচার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে। নির্বাচনের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে লন্ডন ফিরে নভেম্বরে দেশে ফিরবেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তারেক রহমানের ফেরার অপেক্ষায় মুখিয়ে আছে দেশের জনগণ। সরকার পতনের পর থেকেই আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক সময় সংবাদকে জানালেন, পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকেই লন্ডন হয়ে নভেম্বরে দেশে ফিরবেন তিনি। উমরাতে ডেফিনেটলি এটা একটা মুসলমানের এক ধরনের যে কোনো কাজে পূর্বে যেটা সামর্থ্য থাকলে মক্কা মদিনা জিয়ারত করেন বা জিয়ারত করতে চান। উনি শুনছি যে নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন, এটা বিশ্বাস করছি, এবং হয়তো আসার আগে উমরা করে লন্ডনে ফিরতে পারেন। এদিকে দলের চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ফজলে ইলাহি আকবর জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।
এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, তারেক রহমানের ফিরে আসার অপেক্ষায় মুখিয়ে আছে জনগণ। জনগণ মুখিয়ে আছে, তারেক রহমান আসবে, লাখো মানুষের জনস্রোত তৈরি হবে, এটাই তো স্বাভাবিক এবং জনগণ সেটা দিয়ে প্রস্তুত আছে। ডেটটার ঘোষণা হওয়া বাকি, আর ফ্লাইটে জানা বাকি কখন আসবে। দলের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, যাতে শৃঙ্খলা বজায় থাকে এটা রক্ষা করা, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। দেশে ফিরে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় শনিবার মিশিগানের ডেট্রয়েটের হ্যামট্রামিকে নাগরিক সংবর্ধনায় যোগ দেন যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ক্ষমতায় গেলে নিপীড়িত মানুষের পাশে থাকবে জামায়াত। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। শেখ হাসিনাকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, অতীতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে অর্থ। আজকে ব্যাংকে জমা রাখা টাকা একজন ক্লায়েন্ট আনতে গেছে, সে তার এফডিআর ভাঙাবে, সে তার চেকের এগেইনস্টে টাকা তুলবে, টাকা নাই। যদি আল্লাহ সুযোগ দেন, হাত ঢুকিয়ে ওই পেটের ভিতর থেকে এটা বের করে আনার চেষ্টা করবেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিরোধী দলে বসি, তাও আমাদের কিছু কমিটমেন্ট আছে, এই কমিটমেন্ট বদলাবে না ইনশাআল্লাহ। অবস্থান যাই হোক, কমিটমেন্ট, অঙ্গীকার তার জায়গায় থাকবে। গণমাধ্যম সমাজের দর্পণ ও সাংবাদিকরা জাতির বিবেক উল্লেখ করে সব ভুল ত্রুটি ধরিয়ে দিতে নিঃসংকোচে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে সর্বশেষ নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবেন জামায়াতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে নয়, নভেম্বরেই ঘোষণা করা হবে জামায়াতে ইসলামের নতুন আমিরের নাম। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন নতুন আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। রুকন সম্মেলনে ভোট গ্রহণ চলতি মাসে শেষ হবে বলেও জানান তিনি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে বিগত সরকারের শেষ ১.৫ দশক। ২৪-এর গণঅভ্যুত্থানের পর স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এর মধ্যে গুঞ্জন ওঠে ডিসেম্বরে নির্বাচন করা হবে দলটির নতুন আমির। তবে ১ মাস এগিয়ে এনে সেই সময় নির্ধারণ করা হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহ। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নতুন আমির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান এটিএম মাসুম। নভেম্বরের ফার্স্ট উইকে আমরা আশা করি ফলাফল চূড়ান্ত করতে পারবো আর কি। তখন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, আপনাদের কাছে প্রথম যাবে। প্রতিটি জেলায় রোকন সম্মেলনের মাধ্যমে আমির পদের চলমান ভোট গ্রহণ এ মাসে শেষ করার কথা জানান এটিএম মাসুম। বলেন, জেলার দায়িত্বশীলদের গণনাকৃত ভোটের ফল একীভূত করে প্রকাশ করবেন তারা। সারা দেশে রোকন সম্মেলন করেই সম্মেলনে ব্যালট দেওয়া হয়, ব্যালটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে লোকজন ভোট দেয় আর কি। প্রত্যেকটা জেলায় এক একজন প্রিজাইডিং অফিসার আছে, এরা ভোট সংগ্রহ করে আমাদের কাছে পাঠাই দিবে কেন্দ্রে আসলে এরপরে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে এগুলো
গণনা করে রেজাল্ট ঘোষণা করবে। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে দলটির রুকন সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩ বছরের জন্য নির্বাচন করেন নতুন আমির। এবার ১ লাখেরও বেশি সদস্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ধাপে ধাপে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলি ব্যাপারে রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে। বৈঠকে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 7টি করা হবে। সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো, 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আলটিমেটলি 2টায় গিয়ে আমরা থামবো। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একই অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে বিভিন্ন ওয়েবসাইট আনা হবে নজরদারিতে। রোববার বিকেলে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক। বিগত দিনে যারা ফ্যাসিবাদের হয়ে অপসাংবাদিকতা করেছে তারা সাংবাদিক সুরক্ষা আইনের সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। কোনো সাংবাদিক আঘাতপ্রাপ্ত হোক এটা আমরা চাই না, কিন্তু এই পুরো জিনিসটা একটা সিস্টেমের অংশ। সিস্টেমটা যদি সুন্দর হয়, আইন করে দিলে আমরা মনে করি যে সবাই সুরক্ষিত থাকবে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে কে? আমি এই ক্ষেত্রে খুবই সন্দিহান। গণমাধ্যম কর্মীদের চলমান বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, সঠিকভাবে বেতন না দিলে বাতিল করা হবে অ্যাক্রিডিটেশন সহ সব সুযোগ সুবিধা। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলো নজরদারিতে আনা হবে। ব্যাঙের ছাতার মতো ওয়েবসাইটগুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেগুলো অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। নির্বাচনের সময় সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান প্রেস সচিব। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গুম খুনের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তার হাজিরার দিন পেছালো। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গুমের 2 মামলার তারিখ 3 দিন পিছিয়ে 23 নভেম্বর ধার্য করা হয়েছে। আর রামপুরায় হত্যাযজ্ঞের মামলায় তারিখ পেছানো হয়েছে 19 দিন। এদিন গুমের আরেক মামলায় 11 ডিসেম্বরের সাবেক সেনা কর্মকর্তা জিওল আহসানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
গত 22 অক্টোবর গুমের 2 মামলা এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা 3টির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে হাজিরার দিন ধার্য করা হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় দিন ধার্য করা হয়েছে একই মাসের 24 তারিখ। প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। কেন হলো? এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। 11 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে 2টি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। এদিকে চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 20তম সাক্ষী। হাজির করা হয় গ্রেফতার 4 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সেনা সদস্যদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে নাটোর কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান। এ সময় তাকে নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন করে কোরের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে ও জাতিসংঘের মিশনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অনেক সুনাম রয়েছে। এই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কর্নেল কমান্ড্যান্ট হিসাবে আমি আশা করব এই কোর তাদের শৃঙ্খলা এবং কর্তব্যবোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা সচেষ্ট, সর্বদা প্রতিষ্ঠিত রাখবে, সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই কোরের যে মান মর্যাদা যেটা অর্জিত হয়েছে অতীতের সকলের শ্রমের ফলে সেই মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবে। ওয়াটার পোলো খেলা প্রশিক্ষণই কাল হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা হোসেনের। সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেলেন তিনি। সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় এমন মৃত্যু। তবে উপাচার্য জানান, কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করা ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ওয়াটার পোলোর খেলোয়াড় ছিলেন শিক্ষার্থী সাইমা হোসেন। রোববার বিকেলে আরেকজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে যান। পানিতে নেমে কয়েকবার সুইমিং পুলের এপার থেকে ওপার আসা যাওয়া করার সময় হঠাৎ তলিয়ে যান। এ সময় পুলে থাকা অন্যরা আশপাশের লোকজনকে ডেকে সাইমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সাইমা সুইমিং পুলে ডুবে গেলেও সেখানে ইনস্ট্রাক্টর ছিলেন না। জরুরি অবস্থায় জীবন রক্ষার কোনো সরঞ্জামও ছিল না। বিশ্ববিদ্যালয় মেডিকেলে অক্সিজেন পাওয়া যায়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় এমন মৃত্যু। এই মৃত্যুর জন্য আমি মনে করি যতটা সুইমিং পুলের অব্যবস্থাপনা দায়ী, ততটাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার দায়ী। আশেপাশে কেন ইনস্ট্রাক্টর থাকবে না? কেন একজন সুইমিং স্পেশালিস্ট থাকবে না? ওখানে যে ইনস্ট্রাক্টর উনি তাৎক্ষণিকভাবে যদি উঠাইতেন তাহলে একটা কালক্ষেপণ হইতো না। তবে প্রক্টর জানান, তার মৃত্যুতে কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছে সেটা আমাদেরও প্রশ্ন যে আসলে আমাদের এই শিক্ষার্থী যে মারা গেল
ওর যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত ওর জন্য সতর্কতামূলক ব্যবস্থা থাকা দরকার যথাযথভাবে সেগুলো পালিত হয়েছে কিনা অবশ্যই আমরা এগুলো প্রত্যেকটা বিষয় আমরা দেখতে চাই। এদিকে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে রাতে ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 3 দিন সময় বেঁধে দিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ থেকে সরে আসেন তারা। তার উপর ভিত্তি করে তোমরা দেখবে যে সবচেয়ে বড় যেটা করা যায় আমরা সেটা। সাইমা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন মুন্নুজান হলে, তার বাড়ি কুষ্টিয়ায়। সময় সংবাদ, রাজশাহী। বাড়ি থেকে যাওয়া হলো না স্কুলে। পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 2 শিক্ষার্থী সহ 3 জনের। গুরুতর আহত আরও 2 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রামে পিকআপ সিএনজি অটোরিকশা সংঘর্ষে মৃত্যু হয়েছে মা ছেলের। এছাড়া মাদারীপুর নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাতে পড়ে 1 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। যে উঠোন জুড়ে খেলা করত প্রিয় সন্তান, সেখানে এখন সন্তানের নিথর দেহ, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। রোববার সকাল 7টা প্রতিদিনের মতো ভ্যানে চড়ে পাবনা জামালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল 10 থেকে 12 জন শিক্ষার্থী। তাদের বহনকারী ভ্যানটি গয়েশপুর ইউনিয়নের ভাঙাবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী বহনকারী ভ্যানে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার, 5ম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যান চালক আকরাম হোসেন। আহত 2 জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট থেকে রামগড়গামী একটি সিএনজি অটোরিকশা ফরেস্ট অফিসের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। এছাড়া মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাস চাপায় পথচারী নিহত হন। আহত হন বাসের অন্তত 10 যাত্রী। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় তার ইস্কাটনের ফ্ল্যাট। হত্যা মামলার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। পুরনো রহস্যের জট খোলার চেষ্টায় তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন মহিব আল হাসান। রাজধানীর ইস্কাটনের এই ফ্ল্যাটেই 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যু হয় ঢাকাই সিনেমার বরপুত্র সালমান শাহের। দীর্ঘ 29 বছর পর আবারও আলোচনায় ইস্কাটনের এই ফ্ল্যাট। 20 অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় স্থানান্তর করা হয়। এর পরপরই সালমান মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আবারও তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা মামলা হওয়ার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থলে যান রমনা থানা পুলিশ। ফ্ল্যাটটিতে পরিদর্শনে এসে পুরনো কেস ফাইল বারবার বাস্তব চিত্রের সঙ্গে মিলিয়ে দেখেন তারা। সরজমিনের বিষয়গুলো দেখলাম, কোন রুমে ছিল, কোন রুমে থাকতো। বাড়ির মালিক ওনার সাথে কথা বললাম, তারা বলছে যে বিগত সময়ে বাড়িটা যে অবস্থা ছিল সে এখনো সেই একই অবস্থায় আছে, কোনো তারা পরিবর্তন কোনো কিছু তারা করেননি। তদন্ত কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পদক্ষেপ নেওয়া সম্ভব। নতুন করে সাক্ষ্য গ্রহণ, আলামতের যাচাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণ পাল্টে দিতে পারে মামলার মোড়। কয়েকজনের সঙ্গে আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে। খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। ইস্কাটনের এই ফ্ল্যাটেই একসময় ছিল ঢাকাই সিনেমার স্বপ্ন ভবন। 29 বছর পর এই অনুসন্ধান রহস্যের জট খুলবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দফা দাবিতে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন ডাকসু প্রতিনিধি ও শিক্ষার্থীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো বাজেট না দেয়ায় ইশতেহারের শর্ত পূরণে ডাকসু নেতারা ব্যর্থ হচ্ছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এসব বিষয়ে প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডার পর 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন ছাড়েন বিক্ষোভকারীরা। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন প্রশাসনিক ভবনের সামনে। তাদের নেতৃত্ব দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর কার্যক্রমে পূর্ণ সমর্থন দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। হল সংসদ ও ডাকসুর অতীতের সব খাতের হিসাব প্রকাশের দাবিতে কোষাধ্যক্ষের কক্ষে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। 2019 থেকে আমাদের কাছে যে হিসাবটা দিয়েছে সেই হিসাবটা আমি তোমাদেরকে বলি। এই পর্যন্ত আমরা ডাকসুর জন্য পেয়েছি 1,11,67,691 টাকা, আর আমাদের এর মধ্যে খরচ হয়ে গেছে 1,38,00,000 টাকা। কারণ হচ্ছে ডাকসুর যে ইলেকশন হয় এই খাতের মধ্যে, সেটা তো হচ্ছে গিয়ে সেটা তো পলিসি ডিসিশন। দীর্ঘ সময় বাকবিতণ্ডার পর 24 ঘন্টার আলটিমেটাম দেন ডাকসু প্রতিনিধিরা। আমরা অবিলম্বে এই ফেসিস্টের দোষর রুহুল আমিন সহ যে সমস্ত জায়গায় এখনো ফেসিস্ট দোষরা পদায়নকৃত অবস্থায় রয়ে গিয়েছে তাদের অবিলম্বে তাদের পদ থেকে নিষ্কৃতি এবং তাদেরকে যাতে বিচারের আওতায় দ্রুত নিয়ে আসা হয় সেই দাবির বিষয়ে সিদ্ধান্ত না এলে সোমবার নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা। তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার সকালে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পদোন্নতি ও বদলি নিয়ে ব্যস্ত থাকলেও চাকরি প্রত্যাশীদের নিয়ে চিন্তিত নয় জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসনাত বলেন, পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের, তাই অনেক কিছুই আটকে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির মধ্যে আমরা দেখতে পেয়েছি আজকে স্পষ্ট হয়েছে তাদের মধ্যে আসলে সমন্বয়হীনতা। তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে, কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের রুটিন নাই। পিএসসির যদি উদারতাও থাকে কোনো বিষয় সংশোধন করার, যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চায় সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসবে মেতেছেন জেলেরা। ট্রলার জাল নিয়ে ছুটছেন তারা। মেঘনা তেতুলিয়ায় মিলছে কাঙ্ক্ষিত ইলিশ, তবে পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে বাড়ছে হতাশা। অবশেষে 22 দিনের অপেক্ষার অবসান, আবারও জাল হাতে মাছ শিকারে জেলেরা। শনিবার মধ্যরাত থেকেই নদী ও সাগরে মাছ ধরতে ব্যস্ততা বাড়ে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালীর জেলেদের। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ায় খুশি সেখানকার মাছ শিকারীরা। রূপালী ইলিশে সংসারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশা তাদের। 5 দিনের একটা অভিযান ছিল, অভিযানটা শেষ করে এখন নদীতে যাইতেছি মাছ ধরার জন্য। নিষেধাজ্ঞা মান্য করে লাস্ট সিজনের গাঙ্গে গেছি, লাস্টে যা জাল মাছি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অবরাত শেষ, আমরা সাগরে গেছি, সাগরে যা মাছ পাইছি, আল্লাহর রহমতে ভালোই মাছ পাইছি। তবে পদ্মা নদীর চাঁদপুর অংশে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ না পেয়ে হতাশ জেলেরা। এটা জাল টানতেছি কষ্ট করে, মনে মাছ নাই। এই যে 3টা মাছ পাইছি, আমাকে কষ্টকে হারবো, হ্যাঁ পরে এই যে আঙুর এক নৌকায় খরচ আছে 10,000 টাকা 12,000 টাকা। এর আগে প্রশাসনের পক্ষ থেকে 4 অক্টোবর থেকে 25 তারিখ পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রাখা হয়। এ সময় নিষেধাজ্ঞা সফল করতে অভিযান পরিচালনা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় জেল জরিমানাও। জব্দ হয় বিপুল পরিমাণ জাল ও জাটকা, পাশাপাশি ভিজিএফ এর সহায়তা দেওয়া হয় নিবন্ধিত জেলেদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ায় 47তম শীর্ষ সম্মেলন আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছেন চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট।
উদ্বোধনী অধিবেশনে গাজা যুদ্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আসিয়ান নেতারা। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বকে এক ঝলক আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া মিয়ানমার ইস্যুতে সহিংসতা ও মানবিক সংকট প্রশমনে আসিয়ান কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনে এবারের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িত থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। দিনটাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বন্ধু হিসেবে সবসময় পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাধাহীন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি অঙ্গীকারবদ্ধ। এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ হয়েছে কুয়ালালামপুরে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। মালয়েশিয়ার পর 6 দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন লাখো নিম্ন আয়ের মানুষ। সরকারি অচলাবস্থায় সমাজ কল্যাণমূলক নানা কর্মসূচির তহবিলও বন্ধ হয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, যদি শাটডাউন নভেম্বর পর্যন্ত চলতে থাকে তাহলে পুরো মাসের জন্য ভর্তুকি দেওয়া সম্ভব হবে না। এরই মধ্যে 8টি রাজ্যের 9টি ফুড ব্যাংক জানিয়েছে তারা বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাবে। পশ্চিম ভার্জিনিয়ার একটি খাদ্য সংস্থা জানিয়েছে, খাদ্যের দাম এবং চাহিদা বাড়ায় তাদের বাজেটে ঘাটতি দেখা দিয়েছে। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিষেবা চালুর বিষয়ে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। এতে বলা হয়, নভেম্বরের শেষ দিকে দেশটিতে চালু হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অ্যাপ পোস্টাল ভোট বিডি। এর মাধ্যমে প্রবাসীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার হওয়ার আহ্বান জানিয়েছেন হাই কমিশন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই উদ্যোগ ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আগ্রহ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের পাশাপাশি প্রবাসেও শুরু হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে চালু হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিষেবা। এরই ধারাবাহিকতায় মালদ্বীপে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বরের শেষ দিকে দেশটিতে চালু হবে নির্বাচন কমিশনের অ্যাপ পোস্টাল ভোট বিডি, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার হতে পারবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ভোটার নিবন্ধন কার্যক্রম ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পরামর্শমূলক সভা, যেখানে অনিবন্ধিত প্রবাসীদের দ্রুত নিবন্ধন সম্পন্নের আহ্বান জানানো হয়। অনেক লোক আছে আইডি কার্ড এখনো সংশোধন করে নাই বা আইডি কার্ড বানায় নাই। আমরা সবাই আইডি কার্ডটা যদি এখন করে ফেলি, দেখা গেছে আমরা এই অ্যাপের মাধ্যমে আমরা অনলাইন হয়ে প্রবাস থেকে ভোট দিতে পারবো। আসন্ন নির্বাচনে প্রবাসীরা দেশে না গিয়ে মালদ্বীপ থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর জন্য সকল প্রবাসীকে আউট অফ কান্ট্রি ভোটিং এর রেজিস্ট্রেশন করতে হবে, যা শিগগিরই মালদ্বীপে চালু হচ্ছে বলে জানায় বাংলাদেশ হাই কমিশন। সরকার ইতিমধ্যেই জাতীয় পরিচয়পত্রের যে কার্যক্রমটি রয়েছে সেটি বিভিন্ন দেশের আমাদের যে বাংলাদেশি মিশন রয়েছে সেখানে কিন্তু সম্প্রসারণ করছে। এর আওতায় আমরা আশা করছি খুব শীঘ্রই মালদ্বীপে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন এই আশায় অধীর অপেক্ষায় রয়েছেন মালদ্বীপে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বিভেদ ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে বিশাল শান্তির র্যালির আয়োজন করা হয়েছে। সাবেক লেবার দলের প্রধান জেরেমি করবিন, টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফর রহমান সহ বিভিন্ন কমিউনিটির নেতারা এতে উপস্থিত ছিলেন। হোয়াইট চ্যাপেলের শান্তি সমাবেশে বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদ বা উগ্রবাদ কোনো স্থান পাবে না। মেয়র লুৎফর রহমান বলেন, এই সমাবেশ ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক। বাংলাদেশের পাশাপাশি প্রবাসেও লেগেছে নির্বাচনী হাওয়া।
প্রবাসীরা উৎসুক হয়ে অপেক্ষা করছেন নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এবারের সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন, এই বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে ভোট চাইতে আসছেন বিভিন্ন দলের একাধিক প্রার্থী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক নিজ এলাকায় প্রবাসী ভোটারদের কাছে আগামী নির্বাচনে ভোট চেয়ে মত বিনিময় করেন। পোস্টাল ব্যালটে হোক অথবা সরাসরি বাংলাদেশে গিয়ে আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দানে উৎসাহিত করছেন প্রার্থীরা। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনৈতিক ক্যাথরিন কনলি। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে 63.4% ভোট পেয়ে জয়ী হন তিনি। 68 বছর বয়সী কনলি ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচক এবং দীর্ঘদিনের স্বাধীন সংসদ সদস্য। প্রচারের শুরুতে তেমন পরিচিত না হলেও তরুণ ভোটারদের সমর্থনে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অবস্থানের সমালোচনা এবং ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয়ের বিরোধিতা করে কনলি নিজেকে আলাদা করেছেন। তিনি সংসদে অন্যতম দৃঢ় ফিলিস্তিনপন্থী কণ্ঠ হিসেবেও পরিচিত। নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিদার হ্যামফ্রিসের প্রাপ্ত ভোট ছিল 29.5%। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকলেও লিটন মনে করিয়ে দিলেন শর্টার ফরম্যাটে উইন্ডিজের সাফল্যের কথা। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা চ্যালেঞ্জিং ম্যাচের। অন্যদিকে খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক সেই হোপের। বিশ্বরাষ্ট্র মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু সোমবার সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত তামিম হোসেনের ম্যাচ প্রিভিউয়ে। দুদলের গল্পটা দুরকম। টি-20তে টানা 4 সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজে দুদলের লক্ষ্যটা একই। টি-20 বিশ্বকাপের বাকি 3 মাসের মতো, তবে বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র 6 ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের। যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই, আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং 2টা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে, যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা 2 টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। ম্যাচ ডের আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ক্যারিবিয়ানরা। ফ্লাডলাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং লাইন আপের যে গভীরতা, সবারই পাওয়ার হিটিং করার সামর্থ্য আছে। এখানকার উইকেট দেখে খুব ভালো লেগেছে। এটা ব্যাটিং সহায়ক হবে। আমরা সামর্থ্যের পুরোটাই দিব। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও আশা করছি সেটা খুব দ্রুতই কাটিয়ে উঠে ভালো খেলবো। এখন পর্যন্ত মোট 19 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 1 জয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। এখন দেখার অপেক্ষা এই সমীকরণটা সমান করতে পারে কিনা টাইগাররা। বাংলাদেশের চ্যালেঞ্জ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া আর সেরা ছন্দে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠ, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে থাকবে টাইগাররা, তবে ভুলে গেলে চলবে না এই ক্যারিবিয়ানদের টি-20 ইতিহাসের কথা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের স্বজনদের মাতম। নারায়ণগঞ্জে প্রথম জানাজা, সোমবার শরীয়তপুরে দাফন। পুরো অংশ সচল না হওয়ায় রাজধানী জুড়ে দিনভর ভোগান্তি।
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিধি বাধাগ্রস্তের পক্ষে নয় বিএনপি। সাংঘর্ষিক রাজনীতি না করার আহ্বান। ঐক্যবদ্ধ থাকলে বাধা হতে পারবে না পরাশক্তি, বলছে জামায়াত। এবং ওমরা পালনে 20 নভেম্বর সৌদি আরবে সপরিবারে যাচ্ছেন তারেক রহমান। মক্কা থেকে লন্ডন ফিরে রওনা দেবেন দেশের পথে। প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা কমিটি গঠন বিএনপির। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।